ওকে, আজকে আমরা প্রফেশনাল পাওয়ার পয়েন্ট কোর্সের তৃতীয় ক্লাসে অবস্থান করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যা যা দেখেছি তার মধ্যে শুধু এই বিষয়টাই বাকি ছিল, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানি যারা এক্সেল সম্পর্কে পারদর্শী। এমএস এক্সেল যারা খুব ভালো বুঝি তারা হয়তো বা ড্যাশবোর্ডের ব্যাপারটা খুব ভালোভাবে জানি, যে ড্যাশবোর্ড দিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আমারও একটা নতুন কনসেপ্ট এখানে ডেভেলপ করা হয়েছে, যে চাইলে কিন্তু আমরা এই ড্যাশবোর্ডের কনসেপ্টটাকে পাওয়ার পয়েন্টেও নিয়ে আসতে পারি। কিভাবে? এই যে আপনাদের সামনে একটা ড্যাশবোর্ডের স্যাম্পল আমি তৈরি করে রেখেছি। খেয়াল করে দেখেন সচরাচর আমরা কিভাবে এটা করি। আমি যদি আপনাকে এটা শো করে দেখাই, একটু কালারফুল হলো, একটু ডিফারেন্ট হলো, তাই না? যেমন হচ্ছে আপনি সেলস নিয়ে কাজ করছেন, ফার্স্ট যে গ্রাফটা আপনি ইউজ করলেন, হ্যাঁ, সেখানে আপনার পাঁচটা রিজিয়নের ইনফরমেশন ছিল। এটা একটা পাই চার্ট, অথবা এটাকে ডোনাট বলা যেতে পারে। কিন্তু পরেরটাতেই খেয়াল করে দেখেন যে আমার এখানে মাত্র ৩টা রিজিয়নের ইনফরমেশন আছে। মানে আমি অলরেডি সর্ট করেছি ডেটাগুলোকে, কিন্তু আমার দোনোটাই চাই। তখন আমি কি দুটো আলাদা আলাদা স্লাইডে ডেভেলপ করব ব্যাপারটাকে? না, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু আমরা যদি এভাবে ড্যাশবোর্ডের মাধ্যমে প্রেজেন্ট করি, তাহলে কম্পেয়ার করাটাও কিন্তু আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়, তাই না? যে আমার পাঁচটা রিজিয়নের ব্যাপারটা এরকম, ৩টা রিজিয়নের ব্যাপারটা এরকম, তাই না? আসেন এটা আমরা আসলে কিভাবে করেছি সেটা একটু দেখার চেষ্টা করি। ডিজাইনটা আমরা একটু দেখি। এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আসলে দুইটা ডিফারেন্ট শেপ আছে, আর এটা আরেকটা শেপ, আর কিছুই কিন্তু না। যেমন আমি আপনাকে যদি একটু করে দেখাই, এই যে মাঝখানে যখন আসছি তখন একটা স্কেলিং দেখাচ্ছে আমাকে, এই মাঝ বরাবর আমার শেপটা চলে আসলো। এবার আমি কি করব? আমি হচ্ছে এই শেপটাকে, এই শেপটার কালার যাই থাকুক সমস্যা নেই, আমি জাস্ট এটা আউটলাইনটা আগে অফ করে দিব, কারণ আউটলাইনটা খুব ভেজাল করে। তো এখান থেকে আমি একটা হালকা কালার নিই, ধরেন এই কালারটাই নিলাম, এবং এটাকে কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি, মানে কন্ট্রোলকে আমি যখন চাপ দিয়ে ধরে রাখবো তখন আমার কার্সরটা এরকম দেখা যাবে, আর ছেড়ে দিলে এরকম দেখা যাবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমি ড্র্যাগ করি, দেখবেন আরেকটা ডুপ্লিকেট বের হয়ে আসছে, মানে কি আরেকটা কপি হয়ে বের হয়ে আসছে। আমি এটাকে সিলেক্ট করে এটাকে আবার একটু ডিফারেন্ট কালার দিই। কোন কালার দিব বলেন তো দেখি? ধরেন এই কালারটা দিই, একটু ম্যাচ করছে আর কি। এবার আমি কি করব? আরেকটা শেপ নিব। শেপটা কি নিব? ঠিক মাঝ বরাবর একটা শেপ নিলাম। শেপটার কালার যাই করি, আগে আউটলাইনটা অফ করে নিতে হবে, কারণ বর্ডারটা আমার প্রয়োজন নাই। এবং এটাকে আমি একটা ডিপ কালার দিই, তাই তো? ডিপ কালার দিই, কি কালার দিব? ধরেন এইটাই দিই। এটা দেওয়ার পর এটাকে কিন্তু আমার সেন্টারে রাখা চাই, দুইটা যেন সমান সমান হয়। এই জন্য আমি এটাকে কি করলাম? অ্যালাইন সেন্টারে দিলাম। দেখেন একটু অলরেডি সরে আসছে, তার মানে আমার তখন অ্যালাইনে ছিল না। এবার আমি যদি একটু ইয়াতে যাই, দেখেন তো অলরেডি কিন্তু সেপারেটেড, তাই না? এবার আমি এখান থেকে কি লিখেছিলাম, যে ড্যাশবোর্ড, এখানে আপনি কি লিখবেন? ধরেন আপনার সেলস এর রিপোর্ট, আপনি কি করেন? হোমে যান, হোম থেকে ডিরেকশনটা নিচে নিচে হওয়া চাই, তো তো ডিরেকশনটা সিলেক্ট করে দেন, সেটা হচ্ছে স্ট্যাকড। এবার আপনি লিখবেন, কি লিখবেন? সেলস রিপোর্ট। বড় করে দিই, বোল্ড করে একটু বড় করি। ওকে, ঠিক আছে না? এবার হচ্ছে ধরেন আমি আর নতুন করে কিছু ডেভেলপ করলাম না, আমি এটাকে কপি করে নিয়ে আসি, এই আনলাম ঠিক মাঝ বরাবর, এবং এটাকেও কি করব? কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে নিয়ে আসি, ঠিক মাঝ বরাবর রাখি। দেখেন তো কেমন লাগছে? ওপিনিয়ন চাচ্ছি সবার, কেমন লাগছে? সাধারণ যে স্লাইড জি জি স্যার, ডিফারেন্ট সুন্দর না? সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, দেখেন আপনার কিন্তু সবার থেকে ঠিক আপনি আছে। বের হয়ে আসলেন, সবার কনসেপ্ট থেকে বের হয়ে আসলেন, একটা নতুন কনসেপ্ট আমরা ডেভেলপ করলাম। ঠিক আছে, আমরা পাশাপাশি দুটো, সবাই কি করবে, আমি এটা নরমালি বলি, সবাই বোকার মতো একটা কাজ করতে পারে। বোকার মতো না, এটা তাদের ব্যাপার, আমি তাদেরকে বোকা বলার কে? তো এরকম একটা রাখলো, আর এই জায়গায় এসে ধরেন হচ্ছে এই এরকম একটা রাখলো, রেখে তারপর হচ্ছে কথা বলতেছে, কথা বলতেই থাকবে, তো বলতেই থাকবে। হয়তো বা এখানে তারা একটা কি করবে, শিরোনামটা লেখার জন্য এখানে সর্বোচ্চ একটা কি করবে, এভাবে লিখবে, সেলস রিপোর্ট। এই তো করবে সর্বোচ্চ সাধারণ যারা, তারা এইভাবেই করবে। কারণ এটা একটু বড়ই করে দিল।
ঠিক আছে, কারণ এটার কালারটা আরো সুন্দর দেখ, সমস্যা নাই আমার। কারণ হচ্ছে তাদের কালার সেন্স খুব ভালো, তারা একটা সুন্দর কালার দিচ্ছে। কি দিবে, ধরেন এই কালারটাই দিল। এটাও একটা স্লাইড, এটাও একটা স্লাইড, কোনটা ভালো? সেকেন্ড ওয়ানটা। এটা না এটা আগেরটা, তাই না? এটাই বলো। এক্স্যাক্টলি। আগে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। স্যার আরেকবার একটু দেখানো যাবে স্যার? হ্যাঁ অবশ্যই, কেন না, অবশ্যই দেখানো যাবে। আরেকবার একটু কিছুই করিনি, জাস্ট আপনি খেয়াল করে দেখেন, সব ডিলিট করে দিব সব। এটা শুধু হচ্ছে শেপস এর খেলা, আর কিছু না। আপনাদেরকে আমি শেপ দেখিয়েছি না, শেপ কি করে শেপ জেনারেট করতে হয়। এই যে এখানে ইনসার্টে যাব, শেপস এ যাব, তারপর হচ্ছে এখান থেকে যে একটা রেক্টেঙ্গেল নিলাম, আর কিচ্ছু না। রেক্টেঙ্গেল নিয়ে এই ঠিক মাঝ বরাবর আসবো যখন, ব্যাস হয়ে গেল। এখান থেকে হচ্ছে শেপ ফিলের মধ্যে থেকে আমি কি একটা কালার দিব, ধরেন হচ্ছে যে কোনো একটা হালকা কালার দিব, এই একটা হালকা কালার দিলাম। আর সেখান থেকে এই যে বর্ডারটা আমাকে উঠিয়ে দিতে হবে, সেটা জন্য আমি কি করলাম, নো আউটলাইন দিলাম। ঠিক আছে, একটা কালার গেল। নো আউটলাইন। হ্যাঁ, নো আউটলাইনে যাব। আবার কপি করে পাশে এটা রাখলাম, মানে আমি চাইলে ওইখান থেকে আবার শেপ নিয়ে আসতে পারতাম, টেনে টুনে সোজা করতে পারতাম, আমার দরকার তো নেই, আমি তো অলরেডি একটা শেপ রেখেছি এখানে। এখন এটাকে একটু ডিফারেন্ট কালার দিই যেন এটাকে অন্যভাবে ট্র্যাক ডাউন করা যায়। তো এই দিলাম আরেকটা। তো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হলো, তাই না? এই কালারটা যদিও খুব একটা ভালো কালার না, এই কালারটা। এবার আমি কি করলাম, আরেকটা শেপ দিব, এই যে আরেকটা শেপ। এবং এটাকে আমি কি করব, ধরুন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কখন কোন কালারটা দিবেন, ব্যাস। এবং এটাকে আপনাকে অবশ্যই ঠিক মাঝ বরাবর রাখতে হবে, এই দিলাম মাঝ বরাবর রেখে, ব্যাস। বাকি কাজ তো সহজ, খালি লেখালেখির কাজ। করা যাবে? জি যাবে। হ্যাঁ পারা যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কনসেপ্ট। আমরা পারবো না এখন থেকে ড্যাশবোর্ড বানাতে? আমাদের যদি সিমিলার কাইন্ড অফ গ্রাফ অথবা কোনো ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ড দিয়ে সেটা করতে পারবো। যেমন আমি কিন্তু এখানে সিক্স সিজনস অফ বাংলাদেশ কিন্তু আমি এইভাবে করতে পারতাম, তাই না? যেমন আমি প্রতিটা স্লাইডের মধ্যেই রাখবো, ধরেন হচ্ছে ওটা তো সিক্স সিজনস অফ বাংলাদেশ গেল। এখন আমি কি করব, এই জায়গাটার মধ্যে হোমে যাচ্ছি, সেলস রিপোর্ট। না সেলস রিপোর্ট না, ধরেন আমি সিক্স সিজনস অফ বাংলাদেশ নিয়ে কাজ করব এখন। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি কি লিখবো, সিক্স সিজনস, এই এতটুকুই রাখলাম, সিক্স সিজনস। এবার হচ্ছে আমি এটাকে একটু বড় করে দিই, ব্যাস। তারপর এখানে রাখছি হচ্ছে আমি সামার, এখানে রাখছি রেইনি। বুঝতে পারলাম? অথবা জি জি বুঝতে পারছি। সামার রিলেটেড পিকচারটা এখানে থাক, জি জি। আর এখানে আমি লিখলাম হচ্ছে সামার। আর সামার রিলেটেড ইনফরমেশন গুলো এখানে থাক বুলেট পয়েন্টে। কি মনে হয়, আরেকটু বেটার হবে না? আরেকটু লুক্রেটিভ হবে কিন্তু। হ্যাঁ, যেমন আমি যদি একটু কপি করে নিয়ে আসি, কি কপি করে নিয়ে আসবো, যেমন আমাদের সাপোর্টিভ, ধরেন এই যে আমার এখানে একটা কি ইমেজ আছে, এটা কি ছিল আমার, এটা কিন্তু আমি কি নিয়েছি বলেন তো, এটা জিআইএফ। আর যদি জিআইএফটা ভালো হয়নি, জি জি। তো এই যে এখানে পাশে এটা লড়তেছে সামার, এখানে হচ্ছে আমি লিখবো সামারের ডেসক্রিপশন। ঠিক আছে, কোন কোন মাস নিয়ে সামার, কি অবস্থা হয়, হ্যাঁ আমাদের কি অবস্থা হয়, আমরা কিভাবে সেটা থেকে বের হয়ে আসতে পারি, ব্লা 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 ব্লা। কি পারা যাবে না? জি তানভীর ভাই, আমি একটা জিএফ নিয়ে যখন কপি করলাম, সে গুগলে থাকলে নড়াচড়া করে, কিন্তু যখন কপি করে নিয়ে আসলাম নড়াচড়া করে না। না, কপি করে নিয়ে আসবেন কেন, আপনি আপনি সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর আচ্ছা ডাউনলোড করতে হবে না? ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ এটা হয়তো আচ্ছা ওখান থেকে জেপিইজি তে এখানে পেস্ট। কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে। আবার আরেকটা হতে পারে যে এখানে একটা পজ বাটন আছে, আবার প্লে বাটন আছে, আপনাকে একটু দেখতে হবে যে এটা কি পজ হয়ে আছে কিনা। হ্যাঁ, এই দুটো ছাড়া, এই দুটো প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, আপনি যখন না মনে করেন আপনি তো এখন ডাউনলোড করে
ডাউনলোড করে আপনি তো মনে করেন ডাউনলোড ফাইলে নিছেন, সেখান থেকে কপি করে এখন নিয়ে আসতেছেন স্লাইডে। রাইট, রাইট। ওটা হ্যাঁ, ইনসার্ট করতেছি আর কি, সেজন্য এটাকে বলবো। বলে ইনসার্ট করা। ঠিক আছে, যাক আপনারা পারবেন তো, তাহলে বোঝা তো গেল। জি পারবো। ওকে, ঠিক আছে, তাহলে এই লেকচারে আর কিছু বলার নাই। যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে লেকচার 3। লেকচার 3 এর মধ্যে আমরা মজার মজার কিছু জিনিস দেখব। তার মধ্যেই ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। আমাদের একজন কোশ্চেন করেছিলেন যে আমরা যখন ইমেজগুলোকে উপস্থাপন করি কিংবা ইমেজগুলোকে সেট করি, তখন দেখা যায় যে আমাদের ইমেজের সামনে যে টেক্সটগুলো আমরা ইউজ করছি অথবা যে কন্টেন্টগুলো আমরা লিখছি সেগুলো কিন্তু দেখা যায় না। ইন দ্যাট কেসে কিভাবে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি? খেয়াল করে দেখেন, আমিও কিন্তু একটা সেম কাজ করেছি, একটা ইমেজ ইউজ করেছি। সেখানে কিন্তু ইমেজটার পরে সামনে লেখাগুলো কিন্তু একদম পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। কেন? কারণ পিছনের ইমেজটাকে আমি হালকা করে দিয়েছি, তাই না? ইমেজটা আছে, থিম বোঝা যাচ্ছে, অডিয়েন্সও দেখবে, সবই ঠিক আছে, কিন্তু ইমেজটার যে ট্রান্সপারেন্সি সেটা আমি কমিয়ে দিয়েছি। এটাকে আমরা কিভাবে করতে পারি এটাই আমরা আজকে দেখব। আমি জাস্ট একটা নতুন স্লাইড নিচ্ছি। নতুন স্লাইড নেওয়ার পর ধরেন হচ্ছে আমি কি করব, ইমেজটাকে নিয়ে আসবো, তাই তো? আমি দেখি আমার ইমেজটা আছে কিনা। হ্যাঁ, এই যে সেম ইমেজটাই আমার ডাউনলোড করা আছে, আমি এটাকে নিয়ে আসি। এই হচ্ছে আমার ইমেজ। এইভাবে অনেকে নিয়ে আসবে, বাট ভুলেও এইভাবে ইমেজটা আনবেন না। এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হয়নি, এটা হচ্ছে আপনি ইমেজের একটা কন্টেন্ট হিসাবে আনছেন। তা আমরা এইভাবে না এনে আমরা কি করব, আমরা চলে যাব ডিজাইনে। মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, কোথায় যাচ্ছি? ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর চলে যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। কোথায়? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি আসছে? সলিড ফিল, অর্থাৎ এখন যা আছে সেগুলো সব সলিড কালার। আপনি যদি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ধরুন হচ্ছে আপনি ব্লু করতে চান, ক্লিক করে দেন, এটা ব্লু হয়ে যাবে। আবার আপনি যদি এটাকে অরেঞ্জ করতে চান, অরেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি ব্যাকগ্রাউন্ডটা সরাসরি অরেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এটা করতে চাচ্ছি না। তারপর আপনি যে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, ধরেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট কালারের হোক। গ্রেডিয়েন্ট সম্পর্কে তো আমরা অলরেডি জানি যে মাল্টিপল কালারকে একসাথে করে কিভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করা যায়, এটা তো আমরা জানি, তাই না? জি। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে পিকচার, যেটা নিয়ে কথা বলার কথা ছিল আমার এখন। পিকচার অর টেক্সচার ফিল। আর এখানে আরেকটা জিনিস আছে, প্যাটার্ন। ইটস নট নেসেসারি, এটা আপনাদের না জানলেও চলবে, এটার কোনো কাজই নেই। এটা টোটালি একটা আজেরা জিনিস। ঠিক আছে, যাই হোক, আমরা কোথায় যাব? পিকচার অর টেক্সচার ফিলে যাব, এবং এখান থেকে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাই, ফ্রম আ ফাইল। ফ্রম এ ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে পিকচার খুঁজে বের করব। দেখি আমার এখানে কোনো পিকচার আছে কিনা ডেস্কটপে। ধরুন হচ্ছে আমার এই পিকচারটা আমি নিচ্ছি, আমি ইনসার্টে দিলাম, এই চলে আসলো আমার পিকচার। বুঝতে পারলাম? সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের মধ্যে পিকচারটা সেট হয়ে গেল। কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে এখন অন্যান্য সময় যখন আমি পিকচারটাকে টেনে নিয়ে আসি, তখন দেখা যায় পিকচারটা পুরোপুরি সেট হয় না। কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে পিকচারটা মোটামুটি সেট হয়েই যাবে। 19-20 পার্থক্য থাকতে পারে। ইন দ্যাট কেসে আপনি একটু খেয়াল করে দেখবেন যে পার্থক্যটা কোথায় আছে কিংবা বৈসাদৃশ্যগুলো কোথায়। খেয়াল করে দেখবেন অফসেট লেফটে 0% আছে, তার মানে ঠিক আছে। অফসেট রাইটেও 0% করা আছে, সেটাও ঠিক আছে। কিন্তু অফসেট টপে কিন্তু -9% হয়ে আছে। আমাকে এটাকে কি করতে হবে? 0 করে দিতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। আর অফসেট বটমেও আমার 9% মাইনাস হয়ে আছে, আমি এটাকে 0 করে দিব। তার মানে এখন আমার এই ইমেজটা একদম পারফেক্টলি সেট হয়েছে। এগুলো কি চাই? 0% এ থাকা চাই। বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে জি স্যার, পারলাম? জি স্যার, বুঝতে পারছি, বুঝতে আচ্ছা। পারছি। এবার যে প্রশ্নটা ছিল সেটা কি, যে এই যে ইমেজটাকে আমি সেট করেছি এটা তো তার ফুল কালার নিয়ে আছে, আমি তো এটাকে মানে ট্রান্সপারেন্ট করতে চাই, একটু হালকা করে দিতে চাই। কিভাবে করব? এই যে এখানেই আছে ট্রান্সপারেন্সি। সেটাকে আপনি কি করেন, এই যে যত আপনি 100 এর দিকে যাবেন তত এটা সাদা হতে থাকবে, যত আপনি 0 এর দিকে আসবেন তত এটা তার অরিজিনাল ফর্মে থাকবে। তা আমি এটা সবসময় পছন্দ করি যে 70 এর পরে রাখা, 70 অথবা 65, এটা কালার বুঝে আর কি। হ্যাঁ, জাস্ট আপনি এরকম কিছু একটা রেখে দেন, মোটামুটি এটাই ঠিক আছে, তাই না?
এখন আপনি যদি লিখেন দেখবেন যে আপনার ইমেজটা সুন্দরভাবে আসছে। আমরা একটা কিছু লিখি, আসেন তো দেখি কি লিখবো। কারণ হচ্ছে আমি লিখবো বিউটি অফ নেচার, বিউটি অফ দ্য নেচার। তাই তো? দেখেন আমি যদি ব্ল্যাক কালার রাখি তাতেও এটা দেখা যায়। দেখতে কোনো কষ্ট হয় ব্ল্যাক কালার রাখলে? না স্যার। আচ্ছা, যদি এটা হোয়াইট করে ঠিক দিই আছে। তাতেও দেখা যাবে। কারণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে খুব একটা প্রবলেম করে না। দেখেন এটাও দেখা যাবে, তবে ভালো লাগে ব্ল্যাকটা রাখলে আর কি, বেশি ভালো লাগে ব্ল্যাক রাখলে। তা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এটা থেকে বের হয়ে আসতে হবে। ট্রান্সপারেন্সিটা কমাই দিতে হবে। এক্স্যাক্টলি আমরা কোথা থেকে আগে আগে ইমেজটা কোথা থেকে আনবো? ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, তারপর হচ্ছে এই যে পিকচার অর টেক্সচার ফিল থেকে আমরা আগে পিকচারটা আগে সেট করব, দেন হচ্ছে ট্রান্সপারেন্সিটা কমাই দিব। এটাই হচ্ছে আসলে কেরামতি, আর কোনো কেরামতি নেই। ঠিক আছে না? জি জি। ওকে, সবাই বুঝলাম তো এতটুকু? না তাহলে কি আমি পরেরটাতে যাই? পরের যে টপিক সেটা হচ্ছে ইমেজ রিটাচ। এটা নিয়ে আসলে অলরেডি কথা বলতে বলতে আমি মোটামুটি আপনাদেরকে অনেক কিছু ধারণা দিয়ে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নাই। ইমেজ রিটাচের ব্যাপারটা আসলে কি এটা একটু বলি। যেমন হচ্ছে আপনি একটা ইমেজ নিলেন, কি নিব বলেন তো দেখি। ধরেন হচ্ছে এই যে এই ক্লকটা আমি নিলাম, এই ক্লকটা এখন কি কালার? কি কালার বলেন তো? স্যার এটাকে আপনি কপি করে নিলেন ওখান থেকে ইমেজটা? কপি করি নাই, জাস্ট হচ্ছে আমি কি করলাম, এই যে এটাকে, এটা তো আমার হচ্ছে নিচে আছে তাই না? নিচে হচ্ছে আমার ফাইলটা আছে, টাস্ক হুম। টাস্ক বক্সে এটা ফাইলটা আছে। ড্র্যাগ করে। জাস্ট এই যে ড্র্যাগ করে টেনে এখানে এনেছি, তখন এটা ওপেন যখন আচ্ছা হয়েছে এখানে এনে ছেড়ে দিয়েছি, ব্যাস। আচ্ছা ঠিক এই আছে। সেম কাজটা আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে ইনসার্টে যেতে পারেন। ইনসার্ট থেকে এই যে পিকচার, দিস ডিভাইস, তারপর হচ্ছে আপনার যেটা যেটা ভালো লাগে আপনি নেন। যেমন এখানে এসে যদি আপনি ইনসার্ট দেন এটা আসবে, একই কাজ। আমি ওভাবে কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়াই আমি ওভাবে করি। ঠিক আছে, বোঝা গেল ঠিক না? আছে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি এখানে এবং ছেড়ে দিই, দেখেন ইমেজটা কি, ব্লু কালারের ইমেজ। আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, এটা ব্লু কালারের ইমেজ। এই ইমেজটার কালার যদি আমার কখনো পরিবর্তন করতে হয় তখন আমি কিভাবে করব? সুন্দর মতো চলে যাব, এখানে খেয়াল করে দেখেন কারেকশনে যাব। কারেকশনে গিয়ে দেখেন অনেক রকমের শেড, যেমন ব্লু এর মধ্যে যে শেড গুলো আছে সেই শেড গুলো কিন্তু আমরা এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবো। ব্রাইটনেস কিছু কন্ট্রাস্ট এদিক সেদিক করা যাবে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট হবে। আবার কি করা যাবে, কালারে গেলে কিন্তু আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। যেমন আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট দরকার, এই যে যান ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। বুঝতে পারলাম? ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর ধরেন হচ্ছে এখানে আপনি অন্যান্য কালার দিতে চান, আপনি অন্যান্য কালারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোর ভ্যারিয়েন্টে গেলে এখানে আরো কালার আছে, তবে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। থেকে কারেকশন থাকছেন না স্যার? জি জি ফরম্যাট থেকে কারেকশন। জি ফরম্যাট থেকে যে কালারস আমরা পেয়েছি এগুলো থেকে আমরা এই আচ্ছা। কাজগুলো করতে পারবো। এট দ্য সেম টাইম এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, খেয়াল করেছেন? হুম হুম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট, কিভাবে বুঝলাম? এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কিছু আছে। তা আমি চাই না হুম ব্যাকগ্রাউন্ডে কিছু থাকুক, সেটা আমি অলরেডি দেখিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেটার জন্য সেট ট্রান্সপারেন্ট কালারে গিয়ে আমি যখন ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ড নাই। হুম ঠিক আছে, এটাই হচ্ছে আসলে এখানে টুকটাক ইমেজ রিটাচ। তবে ইমেজ রিটাচ বলতে আমরা যে ডেফিনেশনটা বুঝি, সরি, ইমেজ রিটাচ বলতে যে ডেফিনেশনটা বুঝি সেটা হচ্ছে আসলে ফটোশপ কেন্দ্রিক একটা ডেফিনেশন। ফটোশপে ইমেজ রিটাচ মানে হচ্ছে, মানে কি বলবো, মানে ওইখানে কাককে ময়ূর বানানো যায়, ময়ূরকে কাক বানানো যায়। বুঝতে পারলাম? ওইখানে হচ্ছে দুনিয়াকে উল্টায় দেওয়া যাবে ফটোশপ ইউজ করে। সো জি জি। সো ওইটার যে ইমেজ রিটাচের বলতে আমরা আসলে যা বুঝি আসলে ফটোশপ দিয়ে সবচেয়ে ভালো। এটা দিয়ে টুকটাক কাজ করা যায়। যেমন আপনাকে যদি আমি বলি যে এই যে আমি যখন এই শেপটার ইউজ করেছি তখন এটা কিন্তু অরিজিনাল কালার এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল না, এটার আসলে অরিজিনাল কালার ছিল এটা। এখন আমার তো এই পিঙ্ক পছন্দ না। ঠিক আছে, এবং আমার থিমের সাথে এটা যায় না। দ্যাটস ওয়াই আমি সুন্দর করে এখান থেকে চলে গেছি ফরম্যাটে, ফরম্যাট থেকে সরি এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে কালারটাতে সুন্দর করে কালারটা চেঞ্জ করে দিছি। বুঝতে পারছেন?
আমাকে নতুন করে আর এটাকে ঘষা মাজা করতে হয় না, আমি এখান থেকে কাজটা করতে পেরেছি। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা কি বলতে চাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সময় দেখা যায় কি ভাই, ওই যে ধরেন ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি তুলে ফেলতে চাই, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা উঠাই ফেলবো, ওখানে আমার ধরেন টেক্সটের একটু দরকার হচ্ছে, টেক্সটের জন্য একটু বেশি জায়গা দরকার হচ্ছে, সেটা কি করা যাবে? ব্যাকগ্রাউন্ড উঠায় ফেলবেন বলতে আমি বুঝি নাই, ব্যাকগ্রাউন্ড কি মানে উঠাবেন? ওই যে যেমন ঘড়ির একটা ছবি দিলেন না, ইমেজ আনলেন না আপনি, হুম, তো ধরেন এই যে গোল সার্কেল জিনিসটা থাকবে, কিন্তু ওই যে পাশে যে স্কোয়ার বক্সটা আছে না, ওটার জন্য ধরেন আমার লেখাটা ভালো করে লেখা যাচ্ছে না, ওটা না থাকলে ভালো আচ্ছা হতো, আচ্ছা, ওটা এই কি ক্ষেত্রে উঠানো যাবে? ব্যাপারটা আসলে কি হয় আমি আপনাকে বলি। আসলে লেখাও আছে, আপনার টেক্সটের সবকিছুই আছে। এটাতে ধরেন আমি এটাকে আবার কেটে দিই, আপনার এটা ভালো হয় আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখাই, তো হোয়াইট আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, তাতে আপনার জন্য ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। ধরেন হচ্ছে আমি নীল ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো, নীল ব্যাকগ্রাউন্ড আমি এটাকে টেনে ধরে নিয়ে আসছি, এই হচ্ছে কি আসলে ঘটনা। পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এটার একটা বৈসাদৃশ্য আছে। এট দ্য সেম টাইম আপনি কি করলেন, লেখা আনলেন একটা, কি লিখতেছেন, ধরেন হচ্ছে টাইম ইজ রানিং, ধরেন এরকম একটা কিছু লিখেছেন, ভালো লাগছে না, অথবা ঘটনা আসলে কেমন দাঁড়াইতে পারে আমি আপনাকে বলি, এরকম দাঁড়ায়, তাই না? লেখা তো ঢেকে যাচ্ছে, কিছু একটা দেখা যাচ্ছে না, এরকম একটা লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই। এরকমই হবে। ইন দ্যাট কেসে আসলে ঘটনা কি, ঘটনা হচ্ছে এই টেক্সটটা আমি আপনাদেরকে বলেছিলাম না যে সবকিছু একটা লেয়ার মেনটেন করে, এটা ছিল আপনার ফার্স্ট লেয়ার, এটাও আসলে উপরের লেয়ার, তাই না? তা আমি যদি এটাকে পিছনে পাঠিয়ে দিতে পারি তাইলে তো ঘটনা শেষ, তাহলে তো এই টেক্সটটা সামনে চলে আসে, আর সামনে চলে আসার সাথে সাথেই তো সবকিছু দেখা যাওয়া শুরু করবে। আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সেন্ড ব্যাকে পাঠিয়ে দিব, দেখেন এটা সামনে চলে আসছে, এটা সামনের ব্যাকগ্রাউন্ড যা খুশি তা থাক, মানে এইটার ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট আছে, সেটা তো আমরা রিমুভ করবই, সেটা তো আলাদা কথা, কিন্তু টেক্সটটাকেও কিন্তু আমি সামনে আনলেই ব্যাস এটা কিন্তু ভিজিবিলিটিটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন জি কি ভাই, পারবো না? এখন কি হ্যাঁ, করলাম, এটাকে কি করি একটু এখন ট্রান্সপারেন্ট, ট্রান্সফার। দ্যাটস ইট। হ্যাঁ, বুঝছি এবার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, স্যার, এখন আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি শিওর। আমি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে আনবো? ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে ব্লু কি করে করলাম এটা, জি। আচ্ছা, এটা হচ্ছে আপনি সুন্দর করে চলে যাবেন কোথায়, ডিজাইনে, ডিজাইন থেকে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিলে এরকম ভাবে একটা বক্স আসবে। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি পিকচার সেট করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারবেন। সেখানে এই যে আপনি যখন সলিড কালারটা টিক চিহ্ন দেওয়া আছে তখন হচ্ছে এখান থেকে আপনি যে কালার খুশি সেই কালার দেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম? জি স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখেন তো, সেটার নাম হচ্ছে কি, ট্রানজিশন। ট্রানজিশনের আসলে ব্যাপারটা কি, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রতিটাই এক একটা ডিফারেন্ট স্লাইড এবং ডিফারেন্ট কন্টেন্ট ক্যারি করছে। যখন আমরা এই স্লাইড থেকে এই স্লাইডে যাব, তখন যদি একটা ইফেক্ট দেওয়া হয়, হ্যাঁ, যে একটা ঝাপসা হয়ে আবার নতুন করে ভিজিবল হলো, কিংবা একটা নতুন কিছু হলো, হ্যাঁ, একটা মুভমেন্ট হলো, সেটা যদি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব চমৎকার হয়। তবে ট্রানজিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব, যে কখন কোন ধরনের ট্রানজিশন দিলে ভালো, কখন কোন ধরনের ট্রানজিশন দেওয়া উচিত না। যেমন ট্রানজিশনের ক্ষেত্রে হাউ ইট ওয়ার্কস নিয়ে যখন আমরা কথা বলি, খেয়াল করে দেখেন, একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাচ্ছি, দেখেন একটা রঙের ছটা, এটাতেও যদিও জিআইএফ, বাট এটা একটা ট্রানজিশনের মতো কাজ করছে, তাই না? রঙের ছটা সরে যাচ্ছে, কালারটা বদলে যাচ্ছে, মানে একটা ডিফারেন্ট স্লাইডের দিকে আমরা মুভ করছি, ঠিক আছে? তো এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, খেয়াল করে দেখেন, আপনি এখানে সুন্দর মতো পাবেন কি, ট্রানজিশন। এই ট্রানজিশনের মধ্যে আপনি দেখেন অনেকগুলো ট্রানজিশন আছে, ক্লিক করেন, দেখেন ট্রানজিশনের অভাব নেই, কিন্তু প্রথমটা ধরেন আছে নান, তারপরটার নাম হচ্ছে মর্ফ, তারপর হচ্ছে ফেড, পুশ, ওয়েভ, স্প্লিট, সো মেনি ট্রানজিশনস আর দেয়ার। কিন্তু এখানে আরো কিছু উদ্ভট ট্রানজিশনও আছে। যেমন আপনি কি সিলেক্ট করলেন, এরোপ্লেন। এবার খেয়াল করে দেখেন, আমি যখন এই স্লাইডে আছি, পরের স্লাইডে যাব, দেখেন কি হলো ব্যাপারটা,
আমার ওই স্লাইডটা আসলে প্লেন হয়ে উড়ে চলে গেছে। আবার যখন আমি এই স্লাইড এবং ট্রানজিশন সেট করার সাথে খেয়াল করে দেখেন, এখানে একটা মার্কিং দেওয়া আছে, ঠিক আছে, এটা মার্ক দেওয়া হয়েছে। আবার যখন আমি এই স্লাইডটা ধরেন আনলাম, সেখানে আমি ধরেন একটা ডিফারেন্ট ট্রানজিশন দিব। ধরেন হচ্ছে আপনি কোনটা দিবেন, ধরেন হচ্ছে এই যে অরিগেমি, পাখি হয়ে উড়ে চলে যাচ্ছে, এগুলো ট্রানজিশন। কিন্তু আপনি একটা একাডেমিক প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন কেমন লাগবে এই ট্রানজিশন গুলো? ভালো লাগবে? মোটেও না, খুব অড লাগবে। কাজে আমাকে বুঝতে হবে যে আমি কখন কোন ধরনের ট্রানজিশন গুলো দিব। সবচেয়ে সেফেস্ট সাইড আমি যেটা সবসময় করি, ট্রানজিশন দেওয়ার মধ্যে আসলে কোনো ক্রেডিট নেই। ট্রানজিশন থাকলে কিছুটা ভালো লাগে, সেটার ক্ষেত্রে আমি ইউজ করি সবসময় ফেড। বুঝেছেন? সবসময় এই ফেডটাকে আমি ইউজ করি, সবসময় প্রেফার করি ফেড অথবা হচ্ছে পুশ। হ্যাঁ, জাস্ট এই যে এরকম ভাবে চলে যাবে, তাতে ব্যাপারটা খুব বেশি প্রফেশনাল থাকে। তারপর আপনি এখানে এসেছেন, এই যে হালকা করে ফেড হয়েছে, দেখেছেন? আচ্ছা তানভীর ভাই, জি ভাই, হ্যালো। জি জি। আচ্ছা, আমরা যখন ট্রানজিশনে কাজ করি কিন্তু তখন অ্যানিমেশনটা হাইড থাকে, এটা তখন করে না কেন? অ্যানিমেশনটা কই অ্যানিমেশন তো হাইড থাকে? আসে না কেন? অ্যানিমেশন তো আমি আপনাদেরকে দেখাই নাই। যখন না, আমি যখন কাজ করছিলাম, মানে ট্রানজিশনে কাজ করতে গিয়ে তখন কিন্তু অ্যানিমেশনটা হাইড হয়ে যায়। না না, কিছু হাইড হবে না, আমি আপনাকে সবকিছু শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, একটা একটা করে ওটা দেখেন, দেন আর কি। আগে ট্রানজিশনটা বুঝেন। এই ধরেন আমি এই স্লাইডটাতে আছি, পরের স্লাইডটাতে যাব, একদম ধাপ করে চলে গেছে, এটা কিন্তু ভালো লাগে নাই। দেখেন তো কেমন লাগলো? আগের স্লাইডটা থেকে যখন এই স্লাইডটাতে আসলাম, তখন এটা সুদিং ছিল না অনেক, চোখের উপর কিন্তু ইফেক্ট পড়ে নাই। তো আমি যদি এই স্লাইডটা থেকে যাই, ধাপ করে চলে আসছে, দেখছেন? আমার চোখের মধ্যে একটা বাড়ি খাইলো, কিন্তু পরেরটা দেখবেন আর চোখে বাড়ি খাবে না, হালকা করে চলে আসছে। কোনটা ভালো? ট্রানজিশন দেওয়াটা ভালো ছিল। হ্যাঁ, এটাই বেটার। ট্রানজিশনের মধ্যে যদি আমরা এই যে হালকা ফেড, এটাকে ফেডটা যদি ইউজ করি, দেখেন খুব ভালো লাগে। পরেরটাতে যাচ্ছি, স্লাইড উঠে যাচ্ছে, কি দিয়েছিলাম? পুশ ইন, অথবা ওই যে কি জানি দিয়েছে এটা, হ্যাঁ পুশ। এটাও কিন্তু আপনার একটা ফর্মাল একটা ট্রানজিশন। কাজে আমরা যদি এই ধরনের ট্রানজিশন গুলো ইউজ করি, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে ভালো। বুঝতে পারলাম? মানে মানে প্রত্যেকটা স্লাইডের জন্য কি একই একেক সময় একটা দেওয়া যাবে নাকি একটাই সব স্লাইডে দিতে হবে? একটাই দিবেন। এই জন্য একটা সেট করার পর এই যে অ্যাপ্লাই টু অল একটা অপশন আছে, দেখেছেন? আচ্ছা, অ্যাপ্লাই টু অল, তখন সবগুলোতে চলে আসবে একই ট্রানজিশন। আচ্ছা তানভীর ভাই, অ্যাপ্লাই টু অল এর উপরে যে ডিউরেশন আছে এখানে বোধহয় টাইম ফিক্স করে দেওয়া যাবে যে আমি এক একটা স্লাইডে 1 মিনিট করে চাই, 1 মিনিট পরে স্লাইডটা চেঞ্জ হবে, তাই না? এক্স্যাক্টলি, বলবো একটু একটু ধৈর্য ধরি, হ্যাঁ বলবো। আচ্ছা, যাক, উনি যখন কথাটা শুরুই করলেন, আমি এখান থেকে কিছু কথার উত্তর দিই। আপনি, আচ্ছা ওইটা বলার আগে এটা শেষ করি। যেমন যখন আপনি বলেছেন যে এখানে আপনি কি করেছেন, এখানে ব্ল্যাক দিয়েছেন, হ্যাঁ, এখানে কিন্তু ইফেক্ট আরো আছে। ইফেক্ট অপশনে যদি যান, তখন আপনি দেখবেন একটা হচ্ছে স্মুথলি হবে, আর একটা হচ্ছে থ্রু ব্ল্যাক হবে। আগে ব্ল্যাক হবে, দেন আবার আসবে। ব্যাপারটা বুঝি, দেখেছেন? ব্ল্যাক হবে তারপর আসবে, এরকম কিছু ইফেক্ট আছে। আপনার পছন্দ মতো আপনি ইফেক্ট ইউজ করবেন। যেমন আমি যখন এটাকে সিলেক্ট করেছিলাম, তারপরে দেখেন ব্ল্যাক হয়ে আসলো এবং এটা নিচের থেকে উপরে উঠলো, কিন্তু আপনি চান এটা নিচের থেকে উপরে না উঠুক, এটা হচ্ছে উপর থেকে নিচে নামুক। কি করবেন তখন? এটাকে যখন আপনি দিয়েছেন পুশ, সাথে সাথে ইফেক্ট অপশনে যান, সেখানে আপনি কি দিবেন? ফ্রম টপ, এই যে টপ, উপর থেকে যাবে, দেখেছেন? এখন উপর থেকে সরছে। আপনি যদি বলেন ডানে যাবে, বামে যাবে, সবই আছে। এই যে ডানে যাবে, এই যে ডানে গেল। বামে যেতে চান তো বামে যাবে, as you wish, যেভাবে চান ওভাবেই। বুঝতে পারলাম? এতটুকু কি ক্লিয়ার সবাই? জি জি স্যার। ওকে, নাইস। যদি এতটুকু ক্লিয়ার হয়, তাহলে এবার আরেকটা জিনিস আমরা দেখতে চাই, আর সেটা হচ্ছে যে সাউন্ড। আপনি চাইলে এখানে সাউন্ড ইফেক্ট দিতে পারেন, বাট কখনোই দিয়েন না। কারণ সাধারণত আপনি যেখানে প্রেজেন্টেশন দিবেন সেখানে সাউন্ড বক্স থাকবে না, কাজে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না আপনার প্রেজেন্টেশনের উপরে। যদি থাকে তারপরেও দিয়েন না, দরকার নাই। শুধু শুধু একটা, ধরেন হচ্ছে এখানে একটা বোমের সাউন্ড আছে, হঠাৎ করে আপনি চেঞ্জ করছেন, একটা ব্লাস্টের একটা সাউন্ড, এটা বোম ব্লাস্টের সাউন্ড হলো, এটা মোটেও আপনার জন্য ভালো লাগবে না। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ্লজ, মানে হাততালির সাউন্ড দিচ্ছে,
মানে আছে বলেন এগুলা? এগুলার আসলে কোনো মানে নেই। ঠিক আছে? এগুলা দিয়েন না। আছে, জাস্ট জেনে রাখেন এগুলা দেওয়া যায় বাট দিয়েন না। বুঝতে পারলাম সবাই? আচ্ছা। জি। এবার আরেকটা ছিল, সেটা হচ্ছে যে এই যে ডিউরেশন। ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এই যে ট্রানজিশনটা হচ্ছে সেটা 1 সেকেন্ডের মধ্যে হবে। এই যে কি করলাম, এই যে এটা এখান থেকে এখানে গেল, এটাতে সময় লেগেছে তার আসলে 1 সেকেন্ড। আপনি যদি এটাকে 10 সেকেন্ড বানায় দেন তাহলে দেখবেন আস্তে আস্তে যায়। আমার কাছে 10 সেকেন্ড অনেক লম্বা সময়, আমরা 5 সেকেন্ড দিই। দেখেন এখন এখান থেকে ওখানে যাব সময় নিবে 5 সেকেন্ড। বুঝলাম? হ্যাঁ, সবাইকে বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই যে একটা থেকে আরেকটা যে ইফেক্ট হচ্ছে, এই ইফেক্টটা কতটুকু সময় ধরে হবে সেটাকে আমরা ডিউরেশনের মধ্যে সেট করে দিতে পারি। আপনি যদি চান খুব তার চেয়ে কম সময়ে, 1 সেকেন্ডের চেয়ে কম সময়ে ইফেক্টটা শেষ হবে, সেটাই হবে। কোনো সমস্যা নেই। এবার আমার ভাই যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে আমরা কিভাবে ট্রানজিশনের সময় এই ডিউরেশনটা সেট করে দিতে পারি। আপনার উপরে একটা জিনিস আছে সেটা হচ্ছে অন মাউস ক্লিক, অর্থাৎ আপনার মাউস ক্লিকের উপর বেস করে ট্রানজিশন হয়ে যাবে। আপনি মাউসে একটা ক্লিক করবেন, ট্রানজিশন হবে। মাউসে আরেকটা ক্লিক করবেন, ট্রানজিশন হবে। হ্যাঁ, এটা এটাই সবচেয়ে ভালো, মনে রাখবেন সবাই। এটাই সবচেয়ে ভালো। কেন? পরে বলছি। তারপর আপনি ইউজ করছেন আফটার, মানে হচ্ছে আপনি ওই যে উনি যেটা জানতে চেয়েছেন, আপনি যদি বলে দেন যে এত সেকেন্ড পর কিংবা এত মিনিট পর এটা অটোমেটিক্যালি ট্রানজিশন হতে হবে, তখন আপনি এখান থেকে সেটা সেট করতে পারেন। এটা হচ্ছে কি সেকেন্ড, মিনিট, আওয়ার, এরকম এরকম ভাবে আছে। সেকেন্ড, মিনিট, আওয়ার। ঠিক আছে? আপনার যেভাবে খুশি আপনি জাস্ট টাইম সেট করে দেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনাকে আমি বলতে চাই যে কেন অন মাউস ক্লিক বেটার। খেয়াল করে দেখেন, হঠাৎ করেই আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন এবং আপনি হঠাৎ করে কোন একটা টপিকের মধ্যে আটকে গেলেন। হয়তোবা কেউ একজন আপনার সাথে ইন্টারাপ্ট করলো। আপনার সাথে কেউ ইন্টারাপ্ট করলো কোন একটা কথা, কিংবা একজন কোশ্চেন ছুড়ে দিল আপনাকে। আপনি তো আর উত্তর দিচ্ছেন। তখন থেকে পিছন থেকে একটার পর একটা স্লাইড চেঞ্জ হতে শুরু করলো। বলেন তো কেমন লাগবে? অড লাগবে না খুব? পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন আল্লাহ আমি কোথায়? আমার তো এই স্লাইডে এখন কথা বলার কথা না। আমি তো অনেক দূরে চলে এসেছি। আবার আপনাকে কি করতে হবে? আপনার ল্যাপটপের কাছে আসতে হবে, আবার স্লাইডটাকে সেখানে নিয়ে আবার হচ্ছে আপনাকে স্টপ করতে হবে। এটা বেশ হ্যাসল। কাজেই এই জায়গাটাতে আপনি আপনার নিজের হাতে কন্ট্রোলটা রেখে দেন। তাকে এত অটোমেটিক হইতে দিয়েন না। দুনিয়াতে সবকিছু অটোমেটিক ভালো না। ঠিক আছে? এক্ষেত্রে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে আপনি মার্কেটে কিছু ডিভাইস কিনতে পাওয়া যায়, ওই যে পয়েন্টার, ওই পয়েন্টের মধ্যে স্লাইড চেঞ্জ করার জন্য কিছু বাটন থাকে। ঠিক আছে? ওইরকম একটা যদি কিনে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি আপনি সুপার স্মার্ট। ঠিক আছে? মার্কিং করতেছেন, লেজার দিয়ে দেখাচ্ছেন, তারপর হাতের ইশারায়, কলমের ইশারায় হচ্ছে আপনি কি করতেছেন, স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশাল ব্যাপার। সেই লাগে ব্যাপারটা। বুঝছেন? জি জি আর জি। আমার মতো যদি গরিব হন তাহলে হচ্ছে আপনি কি করবেন, ওই একটা ব্লুটুথ মাউস কিনবেন। বুঝছেন? তো ব্লুটুথ মাউসটার হচ্ছে আপনার ইউএসবিটা হচ্ছে আপনার ল্যাপটপে লাগানো থাকবে আর আপনার হাতে থাকবে মাউস। এখন যেহেতু অনেক দূরের থেকে ব্লুটুথটা তো কাজ করে, তা আপনি মাউসের হাতের মধ্যে হচ্ছে মাউসটা রেখে দিবেন, লেফট ক্লিক করবেন, একটা একটা করে চেঞ্জ হবে। আচ্ছা, লেজার দিয়ে যেটা ওই কানেক্ট করে, এই লেজার গুলো তো মার্কেটে পাওয়া যায় না হ্যাঁ অ্যাভেলেবল? হ্যাঁ, আপনি যদি নিউ মার্কেটে যান, আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাগং। ও, অনেক দূর। ওইখানেও আপনি পাবেন, ডোন্ট ওয়ারি, ওখানেও পাবেন। চিটা আমরা যারা ঢাকার মানুষ, ওই আমাদের নিউ মার্কেট এটা খুব ভালোভাবে পাওয়া যায়। কিংবা হচ্ছে যে কোনো কম্পিউটারের সলিউশন যেখানে পাওয়া যায়, কম্পিউটার ডিভাইস যেখানে মানে পাওয়া যায় ওখানে আপনি পাবেন। ওটা কি ব্লুটুথ সিস্টেম না? ওগুলো ব্লুটুথ। ওটার একটা ও ছোট্ট ডিভাইস, আচ্ছা একটা ইউএসবিটা আপনার শুধু পিসির মধ্যে সেট করা থাকে। হ্যাঁ, তো আচ্ছা। তখন হচ্ছে আপনি শুধু হচ্ছে ওইখানে অনেকগুলো সুইচ থাকে, কোনোটা দিয়ে স্লাইড সামনে যাবে, কোনোটা দিয়ে পিছনে আসবে, হ্যাঁ, কোনোটা দিয়ে পজ হয়ে যাবে। অনেক রকমের ব্যাপার স্যাপার আছে ওগুলোতে। এগুলো হচ্ছে আপনি যেরকম আচ্ছা ডিভাইস কেনেন আর কি। বুঝছেন? যত ভালো কিনবেন তত হচ্ছে ফাংশন বেশি। বুঝতে পারলাম? জি।
তো আচ্ছা তানভীর ভাইয়া, আমি ইউটিউবের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করে সেটা ইউটিউবে আমি ছেড়ে দিয়েছি। হুম তো কিন্তু ওই যে ডিউরেশনটা, প্রতিটা স্লাইডের জন্য আমি 20 সেকেন্ড করে, আপনার 6টা স্লাইডের জন্য আমি 1 মিনিট 20 সেকেন্ড এরকম একটি ইয়ে করেছিলাম। আর হুম ওটা ওই আমি একেবারে সেট করে দিয়ে অ্যাপ্লাই টু অল মানে ইয়ে করে দিয়ে আফটার দিয়ে ওই 1 মিনিট এত 20 হ্যাসেলে সেকেন্ড যায় করে না, এটা আমি দিয়ে। আপনাকে বলি, আপনি হচ্ছে আপনাকে আমি একটা আম, ইয়া দিয়ে দিব, স্ক্রিন রেকর্ডার দিয়ে দিব। হ্যাঁ, আপনি যখন করতেই চাচ্ছেন, খুব যখন ইন্টারেস্টেড, এই যে আমি যেটা ইউজ করি ফার্স্ট না টু, করে, আমি একটা স্যাম্পলটা আপনাকে দেখাবো, হ্যাঁ দিয়ে দেবো দেখায়েন, আমি বাট আপনার জন্য ইজিয়ার হবে দেখি। এটা, বুঝছেন? আচ্ছা, আপনি হচ্ছে অন ক্লিক হ্যাঁ রাখবেন, রেকর্ড তো করতে হয় আপনাকে, তাই না? মুখে তো কিছু বলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ কাজেই আপনি যখন স্লাইড এটা আনলেন, হ্যাঁ কি করবেন, মুখে মুখে বলবেন, ওটা কিন্তু রেকর্ড হচ্ছে, স্ক্রিন কিন্তু রেকর্ড হচ্ছে, দেন হচ্ছে বলা শেষ, ক্লিক আচ্ছা, করলেন, ওই স্লাইডটা চেঞ্জ সাবজেক্ট হলো। আছে, আছে এটা আছে। হ্যাঁ, তাহলে স্ক্রিন রেকর্ডার দিয়ে করেন, এখানে আপনি কিছু করেন না। তাহলে তো কখনো দেখা যাবে কি, আপনি বলতে বলতে হয়তোবা একটু লেট হয়ে গেছে, একটু স্লো বলেছেন, বাট স্লাইড রয়ে গেছে, না অথবা আমি স্লাইড আগে চলে সাউন্ড গেছে। দিই নাই, আমি সাউন্ড দিই নাই, আমি ওখানে যে লেখাগুলো রেখেছি স্লাইডে, পিকচার এবং স্লাইড লিখে দিয়েছি। আর ওই সাউন্ডটা আমি অন্যরকম একটা সাউন্ড দিয়েছি, এই রেকর্ড করে আর কি। হ্যাঁ এই ওটাই এ ক্ষেত্রে, থেকে হ্যাঁ এই ক্ষেত্রে ঠিক আছে, অডিও থেকে হ্যাঁ এই ক্ষেত্রে ঠিক আছে, তাতে হচ্ছে আপনি সুন্দর মতো এটাকে টাইমার দিতে পারেন, প্রেজেন্টেশন। তাহলে ঠিক আছে। ঠিক আছে, কিন্তু যখন আপনি ভয়েস অ্যাড করতে যাবেন, তখন আর এই কাজটা করেন না, তাইলে দেখবেন যে ভোগান্তির শেষ নেই, এক কাজ 3 বার হ্যাঁ 4 বার ফার্স্টে 10 বারও করা লাগতে পারে, ঝামেলা। অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, কারণ স্লাইড চলে যাচ্ছে, আপনার কথা রয়ে গেছে, তখন দেখবেন পুরা ঝামেলা, আবার নতুন করে করতে হবে, তো এটা বিশাল ঝক্কি ঝামেলা। তারপর হচ্ছে আবার ভিডিও এডিটিং এর ইস্যু আছে অনেক। তো এডিটিং এর ব্যাপার আছে। হ্যাঁ, তো এগুলা করে আসলে পোষাবে না, সারাদিন কি এগুলা নিয়ে বসে থাকলে দিন যাবে নাকি? হ্যাঁ, যাই হোক, আমরা এখন যেটা নিয়ে আবার কথা বলছি, না ট্রানজিশন মোটামুটি। জি ভাই বলেন। না, আমি ওটা আপনাকে গ্রুপে দিয়ে দিলে ওখানে কি কারেকশন করতে হবে সেটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি দিয়ে দিন, অবশ্যই মনে করে দিন, আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ট্রানজিশনের ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে নাইস। যদি ট্রানজিশন বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশনের ব্যাপারটা আসলে কি? আমরা দেখছিলাম যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য একটা ইফেক্ট যদি আমরা ইউজ করি, সেটাকে আমরা বলছি ট্রানজিশন। কিন্তু প্রতিটা স্লাইডের মধ্যে যদি আমি কোনো মুভমেন্ট নিয়ে আসি কিংবা কোনো ইফেক্ট দেই, সেটার নাম হচ্ছে অ্যানিমেশন। যেমন আমরা অ্যানিমেশনকে আজকে 5 ভাগে শিখবো, আমরা 5টা স্টেপে শিখবো। একটা হচ্ছে অ্যাপ্লাই কি করে অ্যানিমেশন একটার ভিতরে আরেকটা অ্যাড করে, অ্যানিমেশন প্যান সম্পর্কে আমরা জানবো, টাইমিং সম্পর্কে জানবো, এবং আরেকটা যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে ট্রিগার সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখি আজকে আমাদের সময়ের মধ্যে আমরা কতটুকু কভার করতে পারি। তো এটা শুরু করার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে চাই। হ্যাঁ, আপনারা যদি আমাকে একটু কোঅপারেট করেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আজকে তো হচ্ছে 10 তারিখ, তাই না? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, মোহাম্মদ মানজারুল ইসলাম ভাই আছেন? জি ভাইয়া, মাজহারুল আলম হবে। ও সরি সরি, মাজহারুল আলম ভাই আছেন। আমি আছি। আমি মঞ্জুরুল ইসলাম। ও হ্যাঁ, মানজারুল ইসলাম, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ফারজান আফরোজ আছেন? নেই। তারপর হচ্ছে বাদর আহমেদ ভাই আছেন? নেই। তারপর হচ্ছে গিয়ে শাহনাজ বেগম ম্যাম আছেন? জি আছি। থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে মোস্তাফিজুর রহমান ভাই আছেন? আজকে উনি নেই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আলফাত জাহান রুশো আপু আছেন? আছি। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে জসিম আহমেদ বিপু ভাই আছেন? জি আছি আছি। থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাজহারুল আলম ভাই আছেন? জি ভাইয়া আছি। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিন্টু মাহমুদ ভাই, উনি তো আছেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে স্যার জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, আনিসুর রহমান ভাই আছেন? নেই। তারপরে সিরাজুল আমিন ভাই? নেই।
তারপর হচ্ছে পলাশ কুমার সাহা ভাই আছেন? পলাশ ভাই আছেন? তারপর হচ্ছে মোহাম্মদ নূর হোসেন ভাই আছেন নিশ্চয়ই, আমি কথা জি আছে। রবিন সরকার ভাই নেই। তারপর হচ্ছে রাহনুমা তাসনিম আপু, হ্যাঁ উনি তো আছেন, ঠিক আছে। জি আমি আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নেই, অনেকক্ষণ কথা হয়েছে আপনাদের সাথে, আমার গলা শুকিয়ে আসছে। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আবার চলে আসবো। হ্যাঁ, ঠিক 10টা 5-এ আমরা পরবর্তী টপিক শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। আছেন সবাই? আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শোনা যাচ্ছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে এখন অ্যানিমেশন নিয়ে কাজ করা শুরু করব। হ্যাঁ, আমাদের ফার্স্ট টাইম আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে হাউ টু অ্যাপ্লাই। হ্যাঁ, আমরা একটা অ্যানিমেশনকে কি করে অ্যাপ্লাই করতে পারি। আমি একটা নতুন স্লাইড নিই। এখানে ধরেন হচ্ছে আমি একটা যে কোনো একটা কিছু, আপনি সেটা টেক্সট হতে পারে, সেটা একটা শেপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, সেটা নিয়ে কোনো কিছু বদল হওয়ার নেই। জাস্ট আমি একটা যে কোনো একটা শেপ আনলাম, যে আসলে একটা অ্যানিমেশন কি করে সেট করতে হয়, কি করে করতে হয়, এটা আমরা দেখব। এর জন্য আমরা চলে যাচ্ছি অ্যানিমেশন অপশনটাতে। এখানে আমরা দেখব অ্যানিমেশন সম্পর্কে। একটু খেয়াল করে যদি দেখি, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন অনেক অ্যানিমেশন আছে। তার মধ্যে প্রথম যে অ্যানিমেশনটা সেটার একটা শিরোনাম দেওয়া আছে। কি দেওয়া আছে? এন্ট্রান্স। তারপরটা হচ্ছে এমফাসিস। তারপরটা হচ্ছে এক্সিট। তার মানে শুরুতে আমরা যে অ্যানিমেশনটা সেট করতে পারি সেটার নাম হচ্ছে এন্ট্রান্স। এর পরে যে অ্যানিমেশনটা সেট করতে পারি তার নাম হচ্ছে এমফাসিস, এবং তারপরে যে অ্যানিমেশনটা সেট করা যায় সেটার নাম হচ্ছে এক্সিট। আসুন এগুলো আগে বুঝি। হ্যাঁ, তো ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম। তারপর কি করব? ধরেন হচ্ছে আমি প্রথম যে একটা অ্যানিমেশন, ধরেন হচ্ছে ফ্লাই ইন, কি হয়ে আসলো? নিচ থেকে উপর দিকে গেল। বুঝলাম, কোথা থেকে গেল? নিচ থেকে উপর দিকে গেল। ওই যে সেম কথা, আমি চাইলে ইফেক্ট অপশনে গিয়ে তার ডিরেকশনটা বদলে দিতে পারি। ঠিক আছে, ধরেন হচ্ছে কোথা থেকে আসবে এবার? ধরেন ফ্রম লেফট, লেফট থেকে আসবে। এবার আপনি বলেন তানভীর ভাই, এটা লেফট থেকে আসলো, আমি তো চাই যে এটা লেফট থেকে এসে এটা একটা একবার ঘুরুক। হ্যাঁ, ঘুরতে থাকবে এটা কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আপনি যদি এখন এই যে ধরেন হচ্ছে স্পিন দিয়ে দেন, ঘুরছে কিন্তু। কিন্তু আপনি যদি এখন ক্লিক করে অন করেন, দেখেন শুধু ঘুরবে। এটা তো আগে আসার কথা ছিল, তারপর ঘুরার কথা ছিল, তাই না? আগে তো আসবে, তারপর না ঘুরবে। কিন্তু ঘটনা হচ্ছে এই ভদ্রলোক এখনই ঘোরা শুরু করে দিচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে আগের যে অ্যানিমেশন সেটা এই অ্যানিমেশন সেট করার সাথে সাথে বাদ হয়ে গেছে। তো আমরা কি করে একটা যে কোনো একটা কন্টেন্ট কিংবা যে কোনো একটা এলিমেন্টের মধ্যে মাল্টিপল অ্যানিমেশন সেট করতে পারি। আচ্ছা, শুরুতেই যে কথাটা বলতে চাই, শুরুতেই যদি আমরা কোনো কিছু সেট করতে চাই সেটা কি হবে? ধরুন হচ্ছে এন্ট্রান্স, সেটা আমরা এন্ট্রান্স থেকে করব। আর ফ্লাই ইন, ফ্লোট ইন, স্প্লিট, হুইপ, হোয়াটএভার ইউ ক্যান ইউজ, আপনি করতে পারেন, সমস্যা নেই। তা আপনি কি করবেন? ধরেন হচ্ছে আমি ফ্লাই ইনই দিলাম। আবার ওই আগের মতো ধরেন হচ্ছে ফ্রম লেফট, মানে বাম থেকে আসবে, তারপর ঘুরবে। এখন ঘোরার জন্য আমি কোথায় চলে যাব? এখানে আর ক্লিক করব না, যাব কি হচ্ছে অ্যাড অ্যানিমেশনে। বুঝতে পারছি? অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে এখান থেকে আমি বলবো স্পিন। তাহলে খেয়াল করে দেখি তো ঘটনা কি দাঁড়াচ্ছে। মানে আমি এখন কি বলেছিলাম? আসবে তারপর ঘুরবে। দেখি যা কাজ করেছি তার সাথে কাজ, মানে আমার কথার কতটুকু মিল। ক্লিক করলাম, আসলো, সেকেন্ড ক্লিক, ঘুরলো। এবার বলেন তো দেখি, পরের ক্লিকে হচ্ছে এটা আবার চলে যাবে, কিভাবে হবে? কেউ কি বলতে পারবেন? অ্যাড অ্যানিমেশন দিব, অ্যাড অ্যানিমেশন এক্সিট থেকে দিতে পারি অথবা এক্সিট থেকে না, আর কোনো জায়গা না, এক্সিট থেকেই দিতে হবে। কারণ চলে যেহেতু যাবে কাজেই সেটা এক্সিট। শুরুতে এন্ট্রান্স, তারপর মাঝখানে যদি কোনো ইম্প্যাক্ট ফেলতে চাই কিংবা কোনো ইফেক্ট ইউজ করতে চাই সেটা এমফাসিস থেকে হবে, এবং তারপরে যদি আমি সেটাকে বিদায় করে দিতে চাই, মানে এটা যদি আমি বাইরে পাঠিয়ে দিতে চাই কন্টেন্টটাকে, তখন আমি কি করব? ফ্লাই আউট। ঠিক আছে, তো এটা এই নিচে না তিনটাই কি এখন তিনটাই কোথায় হবে? দিতে হুম, আর দেওয়া যাবে না, এই তিনটাই অ্যাড বেস্ট। হ্যাঁ এই তিনটাই। না না, দেওয়া যাবে, আপনি আবারও নিয়ে আসতে পারেন এটাকে। মানে এখন কি হয়েছে আমি আপনাকে বলি, আসলো, ফার্স্ট ক্লিকে আসলো, সেকেন্ড ক্লিকে ঘুরলো, থার্ড ক্লিকে চলে গেল। আবারও যদি আপনি চান যে এটা আবারও আসবে, এসে আবার একটা আচরণ করবে, তারপর আবারও এই আবার হচ্ছে বাঁয়ের দিকে চলে যাবে, সেটাও করা পসিবল। তিনটা কেন, 100 দেওয়া যাবে। আচ্ছা, এটার মধ্যে একটা আপনি বারবার দিতে পারবেন। দেখেন আপনি 1 2 3 দেখেছেন, মানে এটার মধ্যে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে তিনটা অ্যানিমেশন সেট হয়েছে। আবার যান অ্যাড অ্যানিমেশন, এবার আপনি কি করবেন? আবার ফ্লাই ইন, কোত্থেকে আসবে? নিচের থেকে আসবে না, এবার আবার ডান থেকে আসবে, ফ্রম রাইট আসলো। আবার আমি কি করছি? অ্যাড অ্যানিমেশনে যাচ্ছি, এমফাসিসে গিয়ে এবার কি করব বলেন তো দেখি?
ধরেন এরকম করি, এই যে এরকম করে একটা ইফেক্ট দিবে। 5 নাম্বার অ্যানিমেশন সেট। এবার আবারও যাচ্ছি। এবার হচ্ছে এক্সিটে যাব, এক্সিট থেকে আবার ফ্লাই আউট। কোথায়? টু লেফট। দেখেন 6টা অ্যানিমেশন সেট হয়েছে, দেখেছেন? 1 2 3 4 5 6। হ্যাঁ, তা আসেন দেখি তো 6টার কাজ কি। আসলো ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক ঘুরলো, থার্ড ক্লিক চলে গেল। এবার ফোর্থ ক্লিক আবার আসলো, ফিফথ ক্লিক একটু একটু মানে কি বলবো এটাকে, ব্লিঙ্কের মতো একটা আচরণ, ব্লিঙ্ক করছে, তারপর হচ্ছে আবার ক্লিক করে চলে গেল। বুঝতে পারলাম? হুম। জি তাহলে পারা যাবে না, একটার মধ্যে আমি চাইলে অনেক ইউজ করতে পারি, বাট সেটা করার জন্য একটা সিস্টেম ফলো করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি কি দেওয়া দেখেন তো, আমরা অলরেডি কি কি শিখেছি। অ্যাপ্লিকেশন শিখেছি, অ্যাড অ্যানিমেশন কিন্তু শিখে ফেলেছি, তাই না? এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যানিমেশন প্যান। খুব খেয়াল করে দেখেন তো, অ্যানিমেশন প্যানের একটা মজা আছে। গেল, একটা গেল। এবার আমি আরেকটা কিছু নিয়ে আসি। এরপর ধরুন হচ্ছে আমি আরেকটা শেপ জেনারেট করলাম, এটাতে তো আছেই, হ্যাঁ, এটাতেও আছে। এবার এটাতে হচ্ছে আমি আবার একটা অ্যানিমেশন দিব, সেটা কি দিব? ধরুন হচ্ছে আমি শুধু দিলাম হুইল, আর কিছু দিব না এটাতে। ঠিক আছে, একটা কিছু আর কিছু দিব না। আচ্ছা দেন, এটা আসলে দরকার নেই, বাদ দেন। এইখানে আমি যা যা সেট করেছি খেয়াল করে দেখেন, এখানে যা যা সেট করেছি তা একটার মধ্যেই 6টা। এবার খেয়াল করে দেখেন তো, অ্যানিমেশন প্যান নামে এখানে একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করে দেখেন তো, এখানে হচ্ছে একটার পর একটা সব দেওয়া আছে। ফার্স্ট এটা ক্লিক করেন, খেয়াল করে দেখেন সেটা কি ছিল, ফ্লাই ইন ছিল। সেটা কিভাবে ছিল? স্টার্ট হয়েছে অন ক্লিকের মাধ্যমে। তার ডিউরেশন ছিল 1 সেকেন্ডেরও অর্ধেক। এখানে হচ্ছে এটা 100 দিয়ে কাউন্ট হবে, হ্যাঁ, 1 সেকেন্ডের অর্ধেক, তার মধ্যে এখানে আছে 50। আচ্ছা, এখানে ডিলের কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে ক্লিকের মাধ্যমে আসবে। তারপরে এটাও একই অবস্থা, এটা ছিল 2 সেকেন্ড ধরে এই কাজটা হবে, মানে যে ঘোরার কাজটা 2 সেকেন্ড ধরে হবে। এবং দেখেন প্রতিটা আবার কালার দিয়ে দেওয়া হয়েছে, যে এন্ট্রান্সের কালার হচ্ছে কি সবুজ, এমফাসিসের কালার কি হলুদ, এবং রেডিশ কালারটা হচ্ছে এক্সিটের জন্য। এখন আপনি বলছেন যে আমি বারবার ক্লিক করতে যাচ্ছি কেন? আমি যদি এমন হতো, এটা নিজে একটা ক্লিক করবো আসবে, ঠিক আছে, নিজে ঘুরবে, নিজে চলে যাবে, আবার নিজে আসবে, ব্লিঙ্ক করবে, আবার নিজে চলে যাবে। এরকম যদি করতে চাই তাহলে কিভাবে করব? খেয়াল করে দেখেন, তখন আমি কি করব? যখন আমি এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, তখন এখানে একটা অ্যারো সিম্বল দেখা যায়। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে কয়েকটা জিনিস দেখা যায়। একটা হচ্ছে স্টার্ট অন ক্লিক, স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস। মানে আপনি কি যদি করতে চান যে অন ক্লিকের মাধ্যমে হবে সবকিছু, ক্লিক করবেন হবে, তখন আপনি এখান থেকে স্টার্ট অন ক্লিক রাখবেন। যদি এরকম করতে চান যে আপনার কিছু শুরু করা লাগবে না, আগেরটা শুরু হয়েছে তার সাথে এটাও শুরু হবে, মানে আপনার একটা ঘোড়া দৌড় দিছে সাথে আরেকটা ঘোড়াও দৌড় দিবে, যদি এরকম হয় তাহলে আপনি কি দিবেন? স্টার্ট উইথ প্রিভিয়াস, আগেরটার সাথে শুরু করো। বুঝতে পারলাম? আর যদি বলেন যে না ওইটার হবে তারপরে আমারটা আবার হবে, মানে আগে প্রথম ঘোড়া দৌড় দিয়ে পৌঁছে যাবে, তারপর আবার আমার ঘোড়া দৌড় দিয়ে যাবে, যদি এরকম হয় তখন আপনি কি দিবেন? স্টার্ট আফটার প্রিভিয়াস। আসেন তো দেখি কাজটা করি। প্রথমটা আমি অন ক্লিকই রাখলাম, ঠিক আছে, তারপরটা দিলাম স্টার্ট আফটার প্রিভিয়াস, মানে প্রথমটা হবে তারপর এটা হবে। পরেরটাও রাখলাম স্টার্ট আফটার প্রিভিয়াস, এর পরেরটাও রাখলাম কি স্টার্ট আফটার প্রিভিয়াস, এর পরেরটাও রাখলাম স্টার্ট আফটার প্রিভিয়াস, এবং এই লাস্টেরটাও স্টার্ট আফটার প্রিভিয়াস। ঠিক আছে, আসেন তো দেখি। মানে প্রথম এখন কি ঘটনা ঘটবে, যে প্রথমে আমি একটা ক্লিক করব, এটা আসবে, আসার পর নিজেই ঘুরবে, নিজে চলে যাবে, আবারও আসবে, নিজে একটা ব্লিঙ্ক করবে, আবার নিজে চলে যাবে। ঠিক আছে, এরকম হবে ঘটনাটা। আসেন, ফার্স্ট ক্লিক, হ্যাঁ, ক্লিক করলাম, আসলো, ঘুরলো, চলে গেল, আবার আসলো, ব্লিঙ্ক করলো, চলে গেল। বুঝলাম? কথা বলে না। আচ্ছা।
বুঝতে পেরেছি না, সবাই? জি জি বুঝতে পারছি। জি 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 সময় নিয়ে হলে ওটা কিভাবে একটু ধরেন আচ্ছা, একটু এটাই হচ্ছে আমরা টাইম নিয়ে কথা বলতে এখন। যে এই যে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বৈসাদৃশ্য আছে একটা, মানে একটা অসামঞ্জস্যতা আছে। আসলো, ঘুরলো একটা নির্দিষ্ট সময় ধরে, দেন চলে গেল, কিন্তু পরেরটা কিন্তু একটু সময় নেওয়া উচিত ছিল, তাই না? ধাপ করে আবার চলে আসছে। এটা তো আমার ভালো লাগে না। শুধু তাই না, এই যে আসলো, আসা যাওয়াটা এটা অনেক অনেক তাড়াতাড়ি আসতেছে যাচ্ছে। কারণ কি, এই যে এখানে দেখেন ডিউরেশনটা খুব ছোট সময়। আপনি চাইলে এই ডিউরেশনটা যদি একটু বাড়ায় দেন, যেমন হচ্ছে আপনি এখন 80 দেন, দেখেন মিটারটা একটু বড় হয়ে যাচ্ছে। আবার চলে যাওয়ার ব্যাপারটা আমি কি করব, একটু মিটারটা টাইমটা একটু বাড়ায় দিই, এখানে একটু একটু করে বড় হচ্ছে। আবারও এগুলো হচ্ছে আমি একটু বড় করে দিই, টাইমটা একটু বেশি বেশি যাক, তো সমস্যা তো নাই। আবার হচ্ছে এটাকেও কি করে দিব, এক্সিটকেও একটু বড় করে দিই। আরে কি হলো, এক্সিটকে বড় করে দিলাম। এই হয়ে গেল আমার। একটা একটা করে আসি, হ্যাঁ? এখন কিন্তু আগের চেয়ে স্লো আসবে, আগের চেয়ে স্লো আসলো, ঘুরলো ফিরলো, আস্তে করে গেল, আবারও আস্তে করে আসলো, ঘুরলো ফিরলো, চলে গেল। তার মানে বুঝলাম যে ডিউরেশনটা আমি যদি বাড়াই, তাতে আমার এই যে কর্ম প্রক্রিয়াটা আরেকটু স্লো হবে। যদি মানে এই টাইমটা যদি কমিয়ে দিই, তাহলে আরো ফাস্ট ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন বৈসাদৃশ্যটা কি, এই জায়গায় সে যখন এক্সিট করেছে, মানে চলে গেল, ঘোরার পরে যখন চলে গেল, তখন সাথে সাথেই সে এসেছে। আমি চাই না সে সাথে সাথে আসুক, তার জন্য আমি কি করলাম, ডিলেতে গিয়ে তাকে বললাম তুমি আসো, একটু পরে আসো। কারণ হচ্ছে 1 সেকেন্ডের 40 ভাগ, 100 ভাগের 40 ভাগ সময়, মানে 40% টাইম পরে তুমি আসো। অথবা আপনি তাকে বললেন যে আচ্ছা তুমি আমাকে 1 সেকেন্ড পরেই দাও, এটা সমস্যা, 1 সেকেন্ড পরে 0 করে দিই। তার মানে এখন কি হবে, আসবে, ঘুরবে, চলে যাবে, 1 সেকেন্ড পরে আবার আসবে, ব্লিঙ্ক করবে, দেন চলে যাবে। দেখি তো আসলে কথার সাথে কাজের কতটুকু মিল। ক্লিক করলাম, ঘুরলো, চলে গেল, 1 সেকেন্ড, 1, হ্যাঁ? বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? জি ক্লিয়ার। ওকে ফাইন। যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা অলরেডি টাইমিংও শেষ করে ফেলেছি। ঠিক আছে না? একদম যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা টাইমিং শেষ করে ফেলেছি। আজকে আর আমরা ট্রিগার নিয়ে কথা বলবো না, ট্রিগারটা একটু কমপ্লেক্স। ট্রিগারের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তাতে হচ্ছে আপনাদের একটু ক্ষুধা থাকবে। ঠিক আছে, মানে একটু শেখার আগ্রহটা যেন থাকে আর কি। একটু ট্রিগারটা দেখাই। আমি এখানে ট্রিগারের একটা স্যাম্পল প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম, তো আমি ওটাই দেখাই। ধারণা হচ্ছে 6 সিজনস অফ বাংলাদেশ নিয়ে কাজ করেছি। খেয়াল করে দেখেন, যখন আমি এখানে ক্লিক করি আসে, আবার কি করি চলে যায়, আবার ক্লিক করি আসে, আবার এখানে ক্লিক করি এটা চলে যায়, তারপর আবার কি করি, এখানে যখন ক্লিক করি আসে, এখানে ক্লিক করে চলে যায়। আমি একটা বাটন ক্রিয়েট করেছি, আর এটাই হচ্ছে আমি করেছি ট্রিগারের মাধ্যমে, এবং এটা আমরা আগামী ক্লাসে শিখব। স্যার এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং তো অবশ্যই। ইন্টারেস্টিং তো অবশ্যই। কে, আপনাদের কাছে কেমন লাগে? একজনের কাছে ইন্টারেস্টিং লাগছে। অবশ্যই ইন্টারেস্টিং। ঠিক, এরকমই তো তাহলে শিখতে চাচ্ছিলাম। একটু ধৈর্য ধরে থাকতে হবে এটা দেখার জন্য। ঠিক আছে, এটা আমরা শিখবো, এটা খুব কাজে লাগবে, আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এখন বলেন যা যা শিখলাম, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? আচ্ছা তানভীর ভাই, জি ভাইয়া। এই যে মনে করেন এখন অ্যানিমেশনটা আপনি দেখালেন, এর আগে দেখাইছিলেন যে আমাদেরকে ট্রানজিশন হুম হুম, ট্রানজিশন একটা আলাদা জিনিস আর অ্যানিমেশনটা আরেকটা আলাদা জিনিস। এক্স্যাক্টলি। আমি যখন কোন স্লাইড নিয়ে কাজ করব, তাহলে একটা নিয়ে কাজ করতে হবে। একটা নিয়ে না, আপনি সবই ইউজ করতে পারেন। আপনি যখন এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবেন, তখন ট্রানজিশন দিবেন, কিন্তু ট্রানজিশন দেওয়ার পরে কিন্তু আপনি সেখানে কি করতে পারেন, অ্যানিমেশনও দিতে পারেন। যেমন আমার এখানে কিন্তু আমি বলি, এখানে কিন্তু আমি একটু ট্রানজিশন দেই, আসেন, এই যে ট্রানজিশনও দিলাম, হুম, এখানে কিন্তু অ্যানিমেশনও আছে, তাই না? এটাতে কিন্তু অ্যানিমেশন সেট করা আছে না আমার, দেখেন তো অ্যানিমেশনও আছে, আমি ট্রানজিশনও দিয়েছি। আবার দেখেন এটা তো আমি একটা ট্রানজিশন দিব, হচ্ছে কি দিলাম, এটা দিলাম,
ঠিক আছে, আসেন দেখেন তো, আমি অ্যানিমেশন তো দিয়েছি, দেখি কাজ হয় কিনা। এই যে আসলো, পরেরটাও আসলো, ক্লিক করলাম, এখন তো অ্যানিমেশনও কাজ করছে। ট্রানজিশন শেষ, অ্যানিমেশনের কাজ শুরু। আমার 2010 এর বেলায় এটা হচ্ছে না, কেন বুঝতেছি না। আপনি 2010 ইউজই করেন না। 2010 তো ওল্ডার ভার্সন, যদিও এটা হওয়ার কথা না। এই জন্য ঠিক আছে, হয়তো এটা হ্যাঁ হওয়ার কথা না। একসাথে কাজ করে না, ওটা হাইট হয়ে যায়, আমি তখন তাকে নিয়ে আর কাজ করতে পারি না। হ্যাঁ, আমি তাহলে যখন এটা শোনেন, ট্রানজিশন নিয়ে এটা কাজ আসলে 2010 এর হ্যাঁ, সমস্যা না, এটা হচ্ছে আপনি যে ভার্সনটা ইউজ করতেছেন কিংবা আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন হুম, সেটাতে প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কখনো কখনো ওই যে বললাম না, আমরা পাইরেটেড ভার্সন চালাই, যার কারণে নানান রকমের প্রবলেম থাকে। ঠিক আছে, আপনি সুন্দর মতো এই 19টা আমি তো দিয়েছি আপনাদেরকে, সেটা ডাউনলোড করে হ্যাঁ, ইনস্টল করে নেন। 19 এর মধ্যে যে আমি আপনাকে একটা কথা বলি, এই যে অ্যাড অ্যানিমেশন আমি দিয়েছি, সেটা তো আপনি টেনে পাবেন না, কিংবা এই যে এটা খুঁজে বের করতে হয়, অনেক ঝামেলা। পাওয়া যায়, আমি আপনার ভিডিও গুলো করি, কিন্তু ওকে খুঁজে বের করতে 10 এর মধ্যে সময় লাগে। অনেক সময় লাগে। স্বাভাবিকভাবেই নতুন জি, যত ভার্সন আসবে, সেটা যে কোনো সব সফটওয়্যার, আছে হ্যাঁ, আছে বাট তাকে হোক, খুঁজে বের করতে হয়, অনেক কষ্ট হয়। হ্যাঁ, ঝামেলা। এটা বললাম, এটাই তো বললাম যে নতুন ভার্সন সবসময় হবে ইউজার ফ্রেন্ডলি। ইজিয়ার করার জন্যই তো আসলে নতুন ভার্সন বের করে, তাই না? মানে এটা তো হচ্ছে আমাদের দেশের ওই রাইটারদের মতো না এ, যে নতুন ভার্সন মানে ঘটনা হচ্ছে হচ্ছে লেখার সাইজটা একটু বড় করে দেয়, আর আগের ভার্সন লেখার সাইজটা ছোট ছিল, এরকম না, ওই ডিফারেন্স থাকে না। না, এখানে একটা কথা বলি। আমরা যখন আপনার অফিস ইউজ করি, বিশেষ করে এক্সেল কিংবা ওয়ার্ড গুলো ইউজ করি অফিসিয়াল কাজে, তখন ওই যে ওই আগের গুলো কাজ করতে করতে অভ্যস্ত হবো, যে নতুন একটা কাজ নিয়ে সেটা ঝামেলায় পড়ে যায়, না সেজন্য না, আমরা পড়বেন না, চেঞ্জ পড়বেন না, আমি করতাম। বলি সেটা হচ্ছে দুই, হয়তোবা একদিন আপনার একটু মনে হবে যে আর ইন্টারফেসটা জানি একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগে, কিন্তু আসলে হবে না, বিশ্বাস করেন। আপনি আপনি কি প্রথম জীবনের যে মোবাইল ইউজ করেছেন আজকে কি সেটাই আছে? এটা আর কি, আসলে ওই যে আমরা ওল্ড মডেলে থাকতে বা বা করতে অভ্যস্ত হয়ে গেছে। না না, আপনার তো মোবাইল তো চেঞ্জ এটা হয়েছে, মোবাইলের সাথে সাথে অপশনও তো বদলেছে, তাই না? কাজ তাহলে দেখেন করে তখন আসলে কিন্তু আয়ত্ত প্রথম করা। প্রথম ইউজ করতে কিন্তু একটু খারাপ লাগে যে হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন কি আছে বুঝতেছি না, কিন্তু 2 দিন গেলেই দেখবেন যে হ্যাঁ, আপনি অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, কাজে ভয় পাবেন না, বুঝছেন? ভয় পাইলে তো হবে না, কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্স গ্রো আপ করার জন্যই তো শিখতে আসছেন, তাই না? জি জি। নাহলে তো না শিখলেই কি হতো, যদি মানে এই কনফিডেন্সটাই দরকার তো। আপনি পারবেন। শোনেন, আমি একটা কথা বলি, দেখেন পৃথিবীতে বাংলাদেশে 16 কোটির উপরে মানুষ, প্রায় 18 কোটি বলা হয়, অনেক কাছাকাছি। এই 18 কোটির মধ্যে সবাই কি স্কিল অ্যাকোয়ার করার জন্য আজকে চেষ্টা করছে? না। এ ধরেন আপনার মতো কিছু মানুষ, আপনাদের মতো কিছু মানুষ নিজেকে হুম, একটু সবার থেকে আলাদা করার জন্য, একটু স্কিলড হওয়ার জন্য, কাজকে সহজ করার জন্য সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন। তাহলে আপনারা তো ডিফারেন্ট, হুম, হুম। তাই না? আপনারা সবার চেয়ে আলাদা। এখন আপনাদের যদি সাহসটা না থাকে তাহলে তো হবে না। আর সাহসও আপনাদের আছে বলেই তো আপনারা এখানে জয়েন করেছেন। কিংবা আরো যে সমস্ত ট্রেনিং রাইট। ইনস্টিটিউট গুলো আছে সেখানেও যারা পড়ছে তারা সাহসী লোক বলেই তো এখানে এসেছে, সবার থেকে আলাদা হওয়ার জন্য। কাজে আপনার সাহস আছে। আপনি যদি ভুল মানে যে কনফিডেন্স আছে আপনার মধ্যে, কিন্তু এটাকে সবসময় ধরে রাখতে হবে। বুঝতে পেরেছি আমরা? জি জি জি। ভয় পেলে হবে না, জয় করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় আমি কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখি, একটা সিলি একটা ম্যাটার। এখানে হচ্ছে এন্ট্রান্স এর কিছু আছে, এমফাসিস এর কিছু আছে, এক্সিট এর কিছু আছে। এখানে যে আপনি যান, এখানে খেয়াল করে দেখেন, মোর এন্ট্রান্স এ যদি যান আরো অনেক পাবেন, বুঝছেন? এখানে আরো আছে। আবার যদি আপনি যান এই যে মোর এমফাসিস ইফেক্টস এ যান, তাহলে হচ্ছে আরো অনেক ইফেক্ট পাবেন। ঠিক আছে, মানে ওইখানে কালেকশন আরো ভালো। এখানে হচ্ছে যেগুলো সচরাচর ব্যবহার হয় বাই ডিফল্ট, যেগুলো যেগুলো দরকার হয় সাধারণত, সেগুলোই দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনি আরো চান এখানে আপনি পাবেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। এখন আপনি কি করবেন, বাসায় বসে যখন অবসর থাকেন প্র্যাকটিসের সময় একটু দেখবেন যে আসলে কোনটা কি করে। যদি আপনি এটা একবার দেখে যান, এক দুইবার যদি একটু ট্রাই করেন, তাহলে হচ্ছে আপনার মাথায় তো এটা সেট হয়েছিল, আরে এটা তো দিয়ে এটা করা যায়। তখন যখন আপনি নিজে কাজ করতে বসবেন, তখন আপনার মাথার মধ্যে আইডিয়া জেনারেট হবে, আর এটা দিয়ে তো এটা করা যায়, তা আমি ওইটা করি, আর এটা না হলে ওইটা করব। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটাগুলো না না চেক করেন যেগুলো আসলে কোনটা কি, আপনার মাথায় কিন্তু প্ল্যান আসবে না, ক্রিয়েটিভিটি আসবে না, তাই না? এটা অনেকটা ম্যাথস এর মতো। আচ্ছা,
ম্যাথস এর মতো। আচ্ছা, গুগল মিটে কি স্ক্রিন শেয়ার করা যায়? গুগল মিটে স্ক্রিন গুগল শেয়ার, মিট আমি তো গুগল মিটেই আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। না, আমরা যে শেয়ার আমাদেরটা, ওটার আমরা জুম মিটিং করছি তো আমি হ্যাঁ, আপনি চাইলে গুগল আপনারটা মিটিং এ শেয়ার করতে করতাম। পারেন। হ্যাঁ। আমি যদি এখান থেকে আপনাকে অপশন আছে, ও আপনি কি আচ্ছা, আপনাকে আমি দিতে এখান থেকে হবে। হচ্ছে আমার প্রেজেন্টেশন অফ করে দিব, দেন হচ্ছে আপনার ওইখান থেকে আপনি প্রেজেন্ট করবেন। এটা পসিবল। আচ্ছা, তাহলে ভালো হয় হচ্ছে আপনি যদি আপনি মোবাইলে ইউজ না করে যদি ল্যাপটপে বসেন তাহলে হচ্ছে ব্যাপারটা আরো আপনার জন্য ইজি হবে। ল্যাপটপে বসি, ল্যাপটপে। তাহলে দেখবেন আপনার আছে ওই যে লেখা আছে ইউ আর প্রেজেন্টিং অথবা ইউ ক্যান প্রেজেন্ট নাও, এরকম একটা পাশে থাকে, হ্যাঁ, ঠিক আছে। তখন আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। রাইট। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন কিছু দেখবো না যদি প্রশ্ন না থাকে। আছে কারো প্রশ্ন? ওকে। সম্ভবত নেই। সবাই যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আজকে এতটুকু পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, করা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম যদি আসে সেগুলো সলভ করার জন্য তো হ্যাঁ, মোটামুটি অবশ্যই ক্লাসে পাওয়া যায়। অবশ্যই। দেখেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু অনেক সহানুভূতি এবং আমার আন্তরিকতার কিন্তু কোনো শেষ নাই। হ্যাঁ, কাজে আপনারা এটাকে কাজে লাগায়েন। ঠিক আছে, আমি কিন্তু খুব খুশি হব যদি আপনারা প্র্যাকটিস করেন। নিজেরা যদি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আসলে আমার সার্থকতা যে এই যে আপনারা সময় দিচ্ছেন। পার্টিসিপেন্টদের মধ্যে মনে হয় আমি সবচেয়ে দূরের চিটগাং। হ্যাঁ, চিটাগং অনেক দূর। শিব মানে তবে আপনাদের সাথে না, কিন্তু ঢাকার সম্পর্ক খুব তাড়াতাড়ি অনেক সুদৃঢ় হবে, তাই না? বেশি যখন বেশি আমরা ওই যে কি জানি বলে ওটাকে, ওই কর্ণফুলী না টানেলটা হলে যখন হয়ে যাবে, তাই না? কর্ণফুলী টানেল হচ্ছে যে আমাদের চিটং এর মধ্যে, এটা দক্ষিণ চিটাং, অর্থাৎ আমরা যারা চিটাং মহানগরীর বাইরে, টাউনে সিটির বাইরে, আচ্ছা সেটা হচ্ছে কক্সবাজারের লাইনে, কর্ণফুলী আচ্ছা। তাহলে কক্সবাজারের লাইনে। তারপরে যে আমাদের বুলেট ট্রেন যদি হয়ে যায় বুলেট তাহলে তো 1.5 ঘন্টায় আসবো যাবো আপনাদের চিটাং, এলাকায়। হ্যাঁ। হুম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার জানেন সি ফুডের প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে, কিন্তু আমাদের ঢাকায় তো সি ফুড খুব একটা ভালো পাওয়া যায় না। ঠিক আছে, বেড়াতে আসেন না, বেড়াতে আসলে সমস্যা নাই। হ্যাঁ এখানে ইনশাআল্লাহ আসবো। আমরা অরিজিনালি চিটাঙ্গা। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একদিন বেড়াতে যাব। আসেন। আমি যেখানে আমার বাড়ি সেটা হচ্ছে শিপ ব্রেকিং এরিয়া। ওকে। শিপ ব্রেকিং, বাংলাদেশ মিলিটারি একাডেমি আমার পাশে। ও আচ্ছা। নাইস। ভাটিয়ারি এলাকা বলে বাংলাদেশ। গালফ ক্লাব আমাদের একদম পাশে, আধা কিলো। মিলিটারি একাডেমি 1 কিলো। বাংলাদেশ নৌবাহিনী আধা কিলোর চেয়ে কম। শিপ ব্রেকিং হচ্ছে ঘরের পাশে আর কি, বাড়ির পাশে পেছনে। ওহ নাইস। এটা খুব ছোট এরিয়া, সীতাকুণ্ডটা একদম খুব ছোট এরিয়া, চিকন এরিয়া। আচ্ছা, ইনশাআল্লাহ আসবো, আসলে আপনাকে ফোন দিবনে। ঠিক আছে, এটা আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নাই। অ্যাসাইনমেন্ট আগের যেটা সেটাই হচ্ছে আপনারা নতুন করে ডেভেলপ করতে থাকবেন আর আমাকে দেখাইতে থাকবেন। ভাই আমি তো মাঝে একটু গ্যাপ হয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আমি পরবর্তীতে খেয়াল করেছি যে আপনি এসেছেন। আজকে ট্রেনিং তো করতে পারিনি, আমি রাস্তায় ছিলাম এজন্য আর করতে পারিনি। আচ্ছা, আপনি ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখার পর যদি কিছু প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন, আমি উত্তর দিব আবার। হ্যাঁ, দেখাই দিব আবার, কোনো সমস্যা নেই। ঠিক আছে পলাশ ভাই? একটু হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিয়েছি আপনার। প্রেজেন্সটা দিয়ে দাও কিনা? দিয়েছি। প্রেজেন্টটা দিলে কিনা? প্রেজেন্ট দিয়ে দিয়েছি ওরে ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, ওকে ঠিক আছে তাহলে এখন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আমি দেখা হবে। পটুয়াখালী থেকে মেইনলি ক্লাস করি, পটুয়াখালী। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম।